সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 4টি আসন ও গাজীপুরে 5টি আসনই থাকবে। একটি কমিয়ে বাগেরহাটের 3টি আসন করে ইসির দেয়া গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রিটকারী আইনজীবী জানান 24 ঘন্টার মধ্যে গেজেট প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। নির্বাচন সামনে রেখে প্রথম ধাপে 125 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে এনসিপি। নতুন রাজনৈতিক দল প্রকৃত সংস্কার বোঝে না, তাদের অনেকেই সংস্কারকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি ভাবছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে থেকে আমাদের সহকর্মী আল আমিন তুষার। বিদেশি আইনজীবী নিয়োগ চান আনিসুল হক ও সালমান এফ রহমান। যুক্তরাজ্য থেকে দুজন আইনজীবী আনতে ট্রাইব্যুনালে আলাদা দুটি আবেদন করেন তারা। চিফ প্রসিকিউটর বলেছেন, বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ রয়েছে, তবে সেটি আইনি শর্ত সাপেক্ষে। এদিকে আরেক মামলায় সজীব ওয়াজেদ জয়কে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এবার শুনবেন বিস্তারিত। বাগেরহাট জেলায় 4টি আসন বহাল থাকায় আদালতের বারান্দায় বাঁধভাঙ্গা উল্লাস। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই জেলার 4টি সংসদীয় আসন বহালের পক্ষে মত দেন। এর ফলে গাজীপুরের আসন সংখ্যা হবে 5টি। বাগেরহাটের সংসদীয় আসন পুনর্বহালের পক্ষে রিটকারীর আইনজীবী বলেন, সর্বোচ্চ আদালতের রায়ের আলোকে 24 ঘন্টার মধ্যে গেজেট প্রকাশ করতে হবে ইসিকে। বাগেরহাটের 4টি সংসদীয় আসন আজ থেকে এই মুহূর্ত থেকে পুনর্বহাল হলো। যেহেতু হাইকোর্ট ডিভিশনের এই রায়ের উপরে অ্যাপিল বিভাগ কোনো হস্তক্ষেপ করে নাই, সুতরাং আজ 11:30 থেকে নির্বাচন কমিশনের হাতে সর্বোচ্চ সময় থাকবে আগামীকাল 11:30 পর্যন্ত। তার 1 মিনিট পরে গেলে নির্বাচন কমিশন কন্টেম্প্ট অফ কোর্টের মামলায় পড়তে পারে। ইসির আইনজীবী বলছেন, জনসংখ্যার ভিত্তিতেই বাগেরহাটের আসন সংখ্যা কমিয়ে 3টি এবং গাজীপুরের আসন 5টি থেকে বাড়িয়ে 6টি করা হয়। আপিল বিভাগের এই সিদ্ধান্ত লিখিতভাবে ইসিকে জানানো হবে। এর বিষয়টা আমি লিখিতভাবে ইসিকে জানাবো, নির্বাচন কমিশনকে জানাবো। নির্বাচন কমিশনের পরবর্তী ইনস্ট্রাকশন সাপেক্ষে এটা তারা যেভাবে সিদ্ধান্ত নেবেন সে অনুযায়ী আমার রেসপন্সটা হবে। সংসদীয় 300 আসনের মধ্যে 39টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গত 4 সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে ইসি। সেই গেজেটে বাগেরহাটের একটি আসন কমিয়ে গাজীপুরে একটি আসন বাড়ানো হয়। এরপর থেকেই আন্দোলনের নামে বাগেরহাটের একটি আসনের বিএনপি জামায়াত সহ দলগুলোর নেতাকর্মীরা। বুধবার সকালে রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 125 প্রার্থীর নাম ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রাথমিকভাবে জানানো হয়, ঢাকা 11 থেকে ভোটে লড়বেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া সদস্য সচিব আক্তার হোসেন রংপুর 4, সার্জিস আলম পঞ্চগড় 1, হাসনাত আব্দুল্লাহ নির্বাচন করবেন কুমিল্লা 4 আসন থেকে। অন্যদের মধ্যে ঢাকা 18তে নাসির উদ্দিন পাটোয়ারি, নরসিংদী 2, সরোয়ার তুষার, নোয়াখালী 6, আব্দুল হান্নান মাসুদ ও ঢাকা 9 আসন থেকে ভোটের লড়াই করবেন তাসনিম জারা। তালিকায় চমক হিসেবে নাম আছে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা খোকন চন্দ্র বর্মনের। তিনি নির্বাচন করবেন শেরপুর 2 আসনে। আমাদের জুলাই চেতনা ধারণ করে এবং সংস্কারের পক্ষে থাকা অন্য দলের বিদ্রোহী প্রার্থীদের স্বাগত জানাবে এনসিপি। তার বিরুদ্ধে যদি ঋণ খেলাপের অভিযোগ আসে, দুর্নীতির অভিযোগ আসে, কোনো ধরনের রাষ্ট্রবিরোধী সংস্কার বিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ আসে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাচাই বাছাই করে তাদের সেই প্রাথমিক মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করবে। ফেসিজম সৃষ্টির দিকে যারা পায়তারা চালাচ্ছেন, আমরা এই নির্বাচনে তাদেরকে না বলবো, নতুন বাংলাদেশের পক্ষে হ্যাঁ বলবো গণভোটে এবং শাপলাগুলের বিজয় ইনশাআল্লাহ ছিনিয়ে আনবো। ধাপে ধাপে 300 আসনেই প্রার্থী ঘোষণা করা হবে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, এখনো সন্তোষজনক নয় নির্বাচনী পরিবেশ। মনোনয়ন তালিকাটা সেটা হবে অন্তর্ভুক্তিমূলক। সেখানে নারী, পুরুষ, সংখ্যালঘু, সংখ্যাগুরু, বিভিন্ন শ্রেণী পেশার সবকিছু সমন্বয় আমরা করব। আমরা প্রাথমিক এই 125-এর তালিকায় সেই রেশিওটা মেনটেন করার চেষ্টা করেছি এবং আমাদের 300-এর তালিকাতেও আমরা সেই রেশিওগুলা আমরা মেনটেন করব। প্রার্থী তালিকায় কৃষক, শিক্ষাবিদ, পেশাজীবী, জুলাই যোদ্ধা থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানান এনসিপি নেতারা।
জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ৭ দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মশালার আয়োজন করেছে বিএনপি। বুধবার চতুর্থ দিনের কর্মসূচিতে অংশ নেন যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা। কি সংস্কার করতে হবে? ফার্মগেটের কেআইবি অডিটোরিয়ামে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশিক্ষণে অংশ নেয়া নেতাকর্মীদের সারা দেশের মানুষকে দেশ গড়ার বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। আপনাদের কাছে কাগজ কলম এবং একটা ফাইল দেওয়া হয়েছে, আপনারা সেটা নোট করবেন, নিজেরা সেটা চর্চা করবেন এবং জনগণের মধ্যে আপনারা ফিরে গিয়ে সেটা ছড়িয়ে দিবেন। দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে কিভাবে জনগণের কাছে ভোট চাইতে হবে তার দিক নির্দেশনা দেন মির্জা আব্বাস। এ সময় চলমান সংস্কার প্রসঙ্গে বলেন, প্রকৃত সংস্কার বোঝে না নতুন রাজনৈতিক দল, সংস্কার বিএনপির সৃষ্টি, কেউ চাইলে এখন থেকে পরিকল্পনা নিতে পারে। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তার কথা জানান মির্জা আব্বাস। একটা সংস্কার ওনারা খুব শিওর হয়ে জানেন যে তাদেরকে এমন একটা সংস্কার করতে হবে যে সংস্কারটা করলে তারা ক্ষমতা যেতে পারবে। এই অসুস্থতার সময় এটা প্রমাণ হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু আমাদের নেত্রী নন, আমাদের গর্বের জায়গা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন সারা বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষার একজন অভিভাবক। দেশ গড়ার পরিকল্পনা কর্মশালায় বিকেলের সেশনে দিক নির্দেশনা দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন আরপিও সংশোধনের উদ্যোগ না নেয়ায় হতাশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সকালে রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে এই হতাশা জানান দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। নির্বাচনী কার্যক্রমে বিভিন্ন মাফিয়া চক্র যুক্ত হয়েছে জানিয়ে আগামী সংসদও কালো টাকার মালিক এবং মাফিয়াদের অংশীদারিত্বে পরিণত হতে পারে বলে মন্তব্য করেন তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন বিতর্কিত হলে দায় নিতে হবে সরকার ও ইসিকে। সাইফুল হক আরও বলেন, নির্বাচন নিয়ে সংঘাত সৃষ্টি হলে গোটা পরিস্থিতির সুযোগ নেবে অভ্যুত্থান বিরোধীরা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল আরপিওর বিভিন্ন প্রশ্নে আপত্তি সমালোচনা করলেও এখনো পর্যন্ত সংশোধনের কোনো তৎপরতা আমরা লক্ষ্য করছি না। আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা নিন্দা জানাই। পুরনো আমলের মতন আগামী জাতীয় সংসদও কালো টাকার মালিক, বিত্তবান, সন্ত্রাসী, মাফিয়া বা লুটেরা তাদের এক ধরনের ক্লাবে পর্যবেসিত হতে পারে। আমাদের ভয়ের জায়গাটা হচ্ছে এইখানে। আনুষ্ঠানিক বিচার শুরুর আগে বিদেশি আইনজীবী নিয়োগ চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান। বুধবার জুলাই হত্যাযজ্ঞের মামলায় হাজির করা হয় আনিসুল হক ও সালমান এফ রহমানকে। তাদের পক্ষ থেকে যুক্তরাজ্য থেকে 2 জন আইনজীবী আনার আবেদন করা হয়। এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে 17 ডিসেম্বর। তারা বিদেশি আইনজীবী নিয়োগ করতে চান, সেই জন্য জেল অথরিটিকে যেন নির্দেশ দেওয়া হয় প্রয়োজনীয় ফর্মালিটিস কমপ্লিট করার জন্য। আমরা বলেছি কোর্টের কাছে যে এই অ্যাপ্লিকেশনটা মিসকনসিপ্ট, এটা আইনটা ফলো করে করা হয়নি। কোর্ট পারমিশন দিতে পারবেন বিদেশি আইনজীবীর জন্য যদি তাদের পূর্ব অনুমতি থাকে বার কাউন্সিল থেকে। প্রায়র পারমিশন শব্দটা এখানে আছে। বাংলাদেশ বার কাউন্সিল যদি অনুমতি দেয় তাহলে আইনজীবী নিয়োগ করার কোনো বাধা থাকবে না। তো আমরা সেই দরখাস্ত করার পরে রাষ্ট্রপক্ষ আপত্তি দিয়েছে, আইনের ব্যাখ্যা কোর্ট শুনেছেন। তো কোর্ট ট্রাইব্যুনাল বলেছেন যে আমরা আইন পর্যালোচনা করে পরবর্তী পর্যায়ে আদেশ প্রদান করব। এদিন ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞে সহায়তা, লাশ ও আলামত গুমের মামলায় হাজির করা হয় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। আর উপস্থিত না হওয়ায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আইসিটি মন্ত্রণালয় বাংলাদেশের গণহত্যাকে আড়াল করার জন্য ইন্টারনেট বন্ধ করে সারা বাংলাদেশে গণহত্যাকে যেভাবে ফ্যাসিলিটেট করেছিল, গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল, সেটার মাস্টার মাইন্ড কিন্তু সে সজীব ওয়াজেদ জয়, এবং সেটা বাংলাদেশে থেকে এই পরিকল্পনার বাস্তবায়ন করেছেন জুনাইদ আহমেদ পলক। সুতরাং তার বিচার আইন অনুযায়ী বাংলাদেশের আদালতে হবে, এটা আইনে খুব সুস্পষ্টভাবে বলা আছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও 2 জন। এ নিয়ে মামলায় সাক্ষ্য দিলেন 24 জন।